অনেকদিন ধরে কিন্তু আমাদের মধ্যে একটা রেষারেষি চলছে। সেই ব্যাপারে কিন্তু 1 বছরের উপরে হয়ে গেছে প্রায়, যেখানে আমাদের অনারেবল অ্যাডভাইজার ক্লিয়ারলি বলেছে বিটিআরসি কে রেজিস্ট্রেশন করার জন্য। আমরা বিটিআরসি তে গিয়েছি, আমরা এনবিআর এর কাছে গিয়েছি। এনবিআর ইজ কনভিন্সড দ্যাট বিটিআরসি হ্যাজ টু রেজিস্টার ব্যাক, এবং এটা কিন্তু দুইজনের মধ্যে দোটানা চলছে, কোনো সুরা হচ্ছে না ডিসপাইট অ্যাবসলিউট ক্ল্যারিটি। এবং যে নতুন যে 2012 একটা এসছে, এই একটা কিন্তু আরো এটা অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে বিটিআরসি কে রেজিস্ট্রেশন করতে হবে। এনিওয়ান কালেক্টস VAT হ্যাজ টু বি রেজিস্টার্ড। এই যে একটা আনসার্টেন, এখন যে 5 থেকে 15% হলো, তারপর দেখা যাচ্ছে যে এই জায়গায় আমরা কোনো কোঅপারেশন পাচ্ছি না বিটিআরসি থেকে অথবা এনবিআর এর কাছ থেকে। এই এক্সাম্পলটা আমি এই জন্য দিলাম, অন্যান্য অনেকগুলো কথা কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। এইভাবে কিন্তু সাফার করা হচ্ছে। আমাদের যদি আমাদের রেগুলেটর আমাদের সাথে থাকতো বিটিআরসি, আমরা কিন্তু অনেক প্রবলেম একসাথে সলভ করতে পারতাম। এটা একটা পুরো কোঅর্ডিনেশন ইস্যু। সেকেন্ড কোঅর্ডিনেশন ইস্যু হচ্ছে, আমাদের সাথে যখন এনবিআর এর সেশন হয়, আমাদের অনারেবল চেয়ারম্যান এবং মেম্বাররা এনবিআর এর আমাদের কাছ থেকে সব কথা কিন্তু শুনেছে, ওনারা কিন্তু সব কিছু জানেন। এবং সরি, ওই সময় আমরা কিন্তু একটা জিনিস বলেছিলাম যে এই ইন্ডাস্ট্রি কিন্তু পোটেনশিয়াল ইজ ম্যাসিভ। এটা কয়েকটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হচ্ছে যে পেনিট্রেশন লেভেল যদি বাংলাদেশে দেখেন, ট্রু পেনিট্রেশন কিন্তু নট মোর দেন 55 to 60%। ওয়ারেস আমাদের মতো বা আমাদের থেকে সামান্য ডেভেলপ কোম্পানিগুলো কিন্তু কান্ট্রিগুলোর পেনিট্রেশন হচ্ছে 150%, 180%। এখন ওনারা যদি একটু ক্রিয়েটিভ হতে চিন্তা করতো, হাউ ক্যান উই ইমপ্রুভ দিস কান্ট্রিজ পেনিট্রেশন ফ্রম 60% to 150 বা 180%, তখন যে রেভিনিউটা বাড়তো। আপনারা জানেন বোধহয়, আমি এটা অনেকবার শেয়ার করছি এবং আমি শেয়ার করেছে, অলমোস্ট 50% অফ আওয়ার রেভিনিউ গোজ টু গভর্নমেন্ট ইন ডিফারেন্ট ফর্মস। 50%, এই 50% যদি যায় আর আমার রেভিনিউ যদি ডাবল হয়, এটা 50% দিয়ে সরকার পাবে না? অবশ্যই পায়। এবং সেক্ষেত্রে কিন্তু সরকারও হেলদি থাকে, কনজিউমারও হেলদি থাকে, আমরাও কিছু প্রফিট করতে পারি। কিন্তু ওনারা কিন্তু এই রাস্তায় যাচ্ছে না। এই রাস্তায় যেতে গেলে কিছুটা রিসার্চ করার দরকার, কিছুটা স্টাডি করার দরকার, কিছুটা আন্ডারস্ট্যান্ডিং দরকার আমাদের ইন্ডাস্ট্রিটার সম্বন্ধে। আনফর্চুনেটলি আপনারা যারা এখানে যারা আছেন, যারা এনবিআর ওই মিটিংটাতে ছিলেন, সেখানে কিন্তু আমরা সেন্স করতে পেরেছিলাম যে 2% আর মিনিমাম ট্যাক্সের এই ধরনের কিছু একটা আসতে পারে। তখন কিন্তু আমরা বলেছিলাম, দেখেন আপনারা কিন্তু ইন্ডাস্ট্রির সম্বন্ধে জানেন না, আমি যেটা বলবো আপনার অন্তত বিশ্বাস করবেন না, প্লিজ আপনারা বিটিআরসির সাথে আলাপ করেন। ওনারা জানেন আমরা ছোট কোম্পানিগুলো স্ট্রাগল করছি, এবং সেই জন্য কিন্তু ওনারা এসএমপি ইন্ট্রোডিউস করছে টু প্রোটেক্ট আস। আমি জিপি সম্বন্ধে কিছু বলছি না, বাট এসএমপি আমাদের কিন্তু প্রোটেকশনের জন্য করা হয়েছে, ফর হোয়াট এভার রিজন। কিন্তু এই জিনিসটা কিন্তু এনবিআর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নাই, তেমন একটা ডিলিং কাজ করছে। এবং আমাদের আরেকটা বড় জিনিস হচ্ছে, আপনারা অনেকে জানেন যে আইটিউ একটি স্টাডি করেছিল আমাদের ডেটা কস্ট মডেলিং এর উপরে। সেখানে কস্ট মডেলিং দেখা গেছে আমাদের যে কারেন্ট প্রাইস অফ ডেটা আমরা যেটা বিক্রি করছি, অ্যাকচুয়াল কস্ট প্রাইস ইজ অ্যাটলিস্ট 5 to 6 times মোর। তার মানে কি, আমরা কিন্তু সাবসিডি দিচ্ছি। এবং ওই এক্সারসাইজটা করা হচ্ছিল আমার যতটা মনে পড়ে 3G কে কনসিডার করে, নট 4G। তার মানে অ্যাকচুয়াল কস্ট কিন্তু আরও বেশি সাবসিডি দিয়ে যাওয়া হচ্ছে। ইট ইজ এ গুড রিজন ফর মেকিং লসেস। কিন্তু একটা পারসেপশন আছে আমাদের পলিসি মেকারদের মধ্যে, জিপি প্রফিট করছে, আমাদেরও প্রফিট করা উচিত, যেটা অলরেডি ক্লারিফাই করেছে। প্রফিট করা কিন্তু কোনো গুণা না। প্রফিটটা আমরা কিন্তু এখানে প্রফিট করতে আসছি, ইনভেস্টাররা কিন্তু লস করতে আসেনি। সো জিপি যেটা করছে এটা রাইট থিং টু ডু। এখন যেটা পলিসি মেকারদের দায়িত্ব, আমাদের যে পেন পয়েন্টগুলো বুঝে সেই অনুযায়ী আমরা জিপির মধ্যে কেন প্রফিট করব না সেটা এনশিওর করা। আনফর্চুনেটলি ওই আন্ডারস্ট্যান্ডিংটাই আসছে না, ওই ডিপে কেউ ঢুকছে না। এবং যার ফলে যেটা হচ্ছে, আমাদের জনগণ সাফার করছে, আমাদের ডিজিটাল বাংলাদেশের ভিশন সাফার করছে, অ্যান্ড ফাইনালি আমাদের ইনভেস্টার সাফার করছে। অ্যান্ড আমি ইনভেস্টারের যদি সাফারিংয়ের কথা বলি, কেউ কিন্তু সার্কামস্টেন্সগুলো কনসিডার করছে না। একটা বড় সার্কামস্টেন্স হচ্ছে, যেটা আমাদের সাংবাদিক ভাইরা অনেক ভালো করে জানেন, 2011 সালে
আমাদের সরকার কিন্তু নতুন লাইসেন্স দিতে চেয়েছিল 2G। আমি অলরেডি যেটা করা হয়েছে এটাকে কিন্তু কোনোভাবেই এটাকে ধরা হচ্ছে যেভাবে ট্যাক্স স্ট্রাকচার ধরা হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্স্ট পসিবল কোম্পানি, মোস্ট হার্মফুল ইন্ডাস্ট্রি ফর দ্য কান্ট্রি। ইজ ইট মোস্ট হার্মফুল ইন্ডাস্ট্রি? আপনার কি মনে করেন? ডেফিনেটলি ইট ইজ নট দ্য মোস্ট হার্মফুল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা জিডিপিতে অলরেডি প্রেজেন্টেশনে বলা হচ্ছে 6.2% অফ জিডিপি কন্ট্রিবিউট করছে। আমরা রেভিনিউ মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট রেভিনিউ কন্ট্রিবিউটেড টু দ্য গভর্নমেন্ট, অলমোস্ট 10% মতো আমরা রেভিনিউ কন্ট্রিবিউট করছি। এবং আমরা যেটি রিসার্চে বাংলাদেশের রিসার্চে বের হয়ে আসছে যে আমাদের জনগণ এটার ইউজেসের ফলে 7 to 10%-এর মধ্যে তাদের প্রোডাক্টিভিটি এবং ইনকাম বেড়ে যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? ম্যাসিভ ইনডাইরেক্ট বেনিফিট ইট ইজ কামিং ফ্রম দিস ইন্ডাস্ট্রি। কিন্তু কি করা হচ্ছে? আপনার যদি কর্পোরেট ট্যাক্স দেখেন, হাইয়েস্ট কর্পোরেট ট্যাক্স 45%। কয়টা রিজিনাল দেশে আছে যেখানে হচ্ছে কান্ট্রি ডেভেলপমেন্ট এনাবলিং ইন্ডাস্ট্রিকে হাইয়েস্ট ট্যাক্স দেওয়া হচ্ছে, আমাদেরকে এক কাতারে ফেলে দেওয়া হচ্ছে যেগুলো হার্মফুল ফর দ্য কান্ট্রি, যেটা মহিউদ্দিন ভাই ডিফারেন্ট ওয়েতে বলেছেন। এটা কতটা যুক্তিসঙ্গত? এটা কোনোভাবে যুক্তিসঙ্গত হতে পারে না অ্যাজ পার দিস ইন্ডাস্ট্রি। আর পার্টিকুলারলি যখন ইন্ডাস্ট্রিটা এতভাবে স্ট্রাগল করছে, কারণ এটা কিন্তু কোনো মানে আমি যে প্রমাণগুলো বললাম এগুলো কিন্তু পুরো সত্য কথা, এগুলো ফ্যাকচুয়ালি রাইট। এবং আরেকটা জিনিস আমি সবসময় পলিসি মেকারদের বুঝাতে চাই, অনেকে যখন যারা জিজ্ঞেস করেন আমরা জিপির মধ্যে প্রফিটেবল কেন না, আমরা নিশ্চয়ই কিছু আন্ডারহ্যান্ড কিছু করছি। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যে পরিমাণ গভর্নেন্স আছে এখানে আন্ডারহ্যান্ড করার কোনো সুযোগ নাই। এবং এই ব্যাপারে আপনারা যে কয়েকটা ফ্যাক্টস দেখেন, জিপির যে পেড আপ ক্যাপিটাল, আপনারা যদি রুবির পেড আপ ক্যাপিটাল দেখেন এবং আমার ধারণা বাংলা লিগের পেড আপ ক্যাপিটাল, আমাদের পেড আপ ক্যাপিটাল 3.5 টাইমসের মতো বেশি হবে। কেন? আমরা যদি সাইফনি করতাম তাহলে আবার টাকা আনবো কেন আমার পেড আপ ক্যাপিটাল বাড়ানোর জন্য? এই যে কমন সেন্স, এগুলো হচ্ছে বেসিক কমন সেন্স যদি একটু অ্যাপ্লাই করা হয় আমরা কিন্তু রিয়েল প্রবলেমগুলো বুঝতে পারি। কিন্তু আনফর্চুনেটলি এই রিয়েলাইজেশনগুলো হচ্ছে না। অন দ্য টপ অফ দ্যাট কিন্তু আমাদের যে এক্সপেকটেশন, আমাদের যে রেগুলেটর যে এক্সপেকটেশন, যে কিউএস, ওয়ান অফ দ্য বেস্ট কিউএস মেড প্র্যাকটিক্যালি পসিবল ইন এনি কান্ট্রি। আমরা কি এই কিউএস প্যারামিটার করতে পারবো এই প্রফিটেবিলিটি সিচুয়েশন নিয়ে? আনসার হচ্ছে না। আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে, যেটা অলরেডি আমাদের সারোয়ার ভাই বাংলা লিখে বললেন, যে এয়ারটেল টিকতে পারে না এই স্ট্রাকচারের কারণে, প্রচুর লস দিয়ে কিন্তু ওদেরকে এক্সিট করতে হয়েছে। সিটিসেল ন্যাচারাল ডেথে চলে গেছে। টেলিটক ফরচুনেটলি আমাদের সরকার আছে সাথে, সেই জন্য সার্ভাইভ করে গেছে, যেটা আমরা বলি ওরা আইসিইউতে আছে। হ্যাঁ, সো লিটারালি 3টা কোম্পানি আছে, এই 3টা কোম্পানি প্রফিট করতে পারবে না, এটা কিন্তু ভালো জিনিস না। এবং এটার থেকে যদি 3টার মধ্যে আরেকটা কোম্পানি এই ন্যাচারাল ডেথের দিকে যায়, তখন জনগণের কি অবস্থা হবে? এই যে ইন্ডাস্ট্রি যে কন্ট্রিবিউট করছে সরকারের কি অবস্থা হবে? এমন এই দূরদর্শিতা দেখা যাচ্ছে না এই ইন্ডাস্ট্রিতে। যদিও কিন্তু আমাদের সরকারের ভিশন ইজ ভেরি ক্লিয়ার, ডিজিটাল বাংলাদেশ ইজ এ গ্রেট ভিশন, আমাদের প্রাইম মিনিস্টার ভিশন ইজ ভেরি গ্রেট ভিশন। এবং আমরা যখন অনারেবল অ্যাডভাইজারের সাথে কথা বলি, অনারেবল মিনিস্টারের সাথে কথা বলি, ওনারা কিন্তু খুবই অ্যালাইন। এবং আমি বলবো যে আমি আমাদের অনারেবল অ্যাডভাইজারের কথা বলবো, আমাদের 4Gর সময় একটা কিন্তু বটলনেক হয়েছিল, 32টা ইস্যুর মধ্যে একটা সিটিং আমরা 31টা ইস্যু সলভ করতে পেরেছি। সো এই টপ লেভেলের ডিসিশন মেকারের যখন কথা বলি, আমাদের সাথে কিন্তু খুব একটা ডিলে দেখা যায় না, বাট এক্সিকিউশনে গিয়ে জিনিসগুলো আমি বলবো যে পেঁচিয়ে যাচ্ছে, বা যেটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি খাতিরে হচ্ছে না। সো এখানেও আমাদের একটা লার্নিং হচ্ছে, টপ ডিসিশন মেকাররা আমাদের যে কোনো, আমি স্পেসিফিক বললাম যে আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের যে অ্যাডভাইজার এবং মিনিস্টার, ওনারা একটা ডিরেকশন দিচ্ছেন, কিন্তু এই ডিরেকশনগুলো কেন এক্সিকিউট করা হচ্ছে না? এমন এই জায়গায় আমাদের একটা, এবং এই জায়গায় আমরা কিন্তু পাজেল হচ্ছি অ্যাজ এ ইনভেস্টার। আমরা যখন ইনভেস্টারকে বলছি আচ্ছা আমরা এই ধরনের কিন্তু ডিরেকশন পাচ্ছি আমাদের পলিসি মেকারদের কাছ থেকে, সো তোমরা এত আশাহত হয়েও না, কন্টিনিউ টু ইনভেস্ট। বাট অ্যাকচুয়াল ফিল্ডে গিয়ে দেখা যাচ্ছে যে ওই ডিরেকশনগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি এক্সিকিউট হচ্ছে না। সো এটাও কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের কারণ আমাদের ইনভেস্টরদের পক্ষে। এবং কামিং ব্যাক টু ভেরি ক্লোজ টু যেটা আরেকটা পয়েন্ট ছিল সজলে, সেটা হচ্ছে 2% মিনিমাম ট্যাক্স। আপনি চিন্তা করেন, আমরা কিন্তু 2016 সালে প্রায় 660 কোটি টাকা মতো লস হয়েছিল। লস করার থেকে আমরা মার্জারের পরে সাকসেসফুল মার্জার, ম্যাসিভ 4G লঞ্চের মাধ্যমে আমরা কিন্তু
প্রফিট দেখা শুরু করেছিলাম। আমরা Q1 অলরেডি প্রফিট দেখিয়েছি এবং আমাদের এস্টিমেট হচ্ছে 50 থেকে 60 কোটি টাকা আমরা প্রফিট করতে পারবো যদি আমরা কারেন্ট ট্রেন্ডটা মেনটেন করতে পারি 2019 সালে। এই বাজেট মিনিমাম ট্যাক্স যদি হয় আমাকে মিনিমাম বোনে ট্যাক্স দিতে হবে 150 crore, বুঝতে পারছেন? প্রফিট করার পরেও আমার দেখা যাবে আমার নেট লস গুনতে হচ্ছে 100 crore। এটা কিভাবে যৌক্তিক হতে পারে আমি আমার বোধগম্য না। বাট এখানে যে আবার যেটা মহিউদ্দিন ভাই বললেন, এখানে আমার কনজিউমার ইন্টারেস্টকে প্রোটেক্ট হচ্ছে। আমাকে যখন বলা হবে আমার ক্যাপিটাল থেকে 100 কোটি টাকা এডিশনাল দিতে হবে সরকারকে, এই 100 আমার ক্যাপিটালটা কমে যাবে না? ক্যাপিটাল যে কমে গেলে আমার ইনভেস্টমেন্ট কমে যাবে না? আমার কি রোল আউট করা সম্ভব? আমি কি কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করতে পারবো? আনসার ইজ নো। ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল টু ম্যানেজ সো মেনি থিংস। আর যেখানে 21 বছর ব্যবসা করার পরও যখন আমরা প্রফিটের চেহারা দেখছি না এবং কবে প্রফিট করতে পারবো, যখনই স্বপ্ন দেখি সেই স্বপ্নটা কোনো একটা অ্যাকশনের মাধ্যমে আটকে যাচ্ছে। সো আসলে কিন্তু অবস্থাটা বেশ খারাপ। এটা এখন আমাদের পলিসি মেকারদেরকে রিয়েলাইজ করতে হবে। দে হ্যাভ টু ডু এ প্রপার স্টাডি। আমি বলছি না, আমরা যেটা বলছি আমাদের কথা আপনারা শুনেন, আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টাডি করেন আমাদের আসলে অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা। এই যে পরিমাণ ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে বছরের পর বছর, এই আমাদের যে কনজিউমার আছে তাদের অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা। অনেকে বলে যে আমরা যখন কথা বলতে যাই, ভাই এই যে 5% সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ালেন, আপনার মাথা ব্যথা কি? এটা তো কনজিউমারে দিবে। আপনাদের এটা বুঝতে হবে, প্রাইসিং হচ্ছে একটা বড় সায়েন্স। আমি কিন্তু কনজিউমারকে চার্জ করলে কি কনজিউমার কি এটা দিতে পারবে? আমরা তো যখন একটা প্রাইসিং করি তাদের অ্যাফোর্ডেবিলিটির চিন্তা করতে হয়, যার ফলে কিন্তু এই সাবসিডি কোশ্চেনগুলো আসে। এবং এনবিআর ইজ ভেরি স্মার্ট, আমাদের সাবসিডিও কিন্তু অ্যালাউ করা হয় না। আমরা যখন ট্যাক্স সাবমিট করি সাবসিডি ডিসঅ্যালাউ। মানে হচ্ছে আমি যে সাবসিডি দিচ্ছি এটা আমি কোনো ট্যাক্স বেনিফিট পাবো না, ইট উইল বি ব্যাকড অ্যাজ এ ইনকাম। তার মানে হচ্ছে এই যে এটা কিন্তু ইভ্যালুয়েট করে কিভাবে করা যেতে পারে। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি লাস্ট যে পয়েন্টটা বলবো, সজল যেটা প্রথমে বলেছিল, আমরা কিন্তু চাই সরকার এই খাত থেকে রেভিনিউ আর্ন করুক, নাহলে সরকার চলবে কিভাবে? আমাদের সরকার দেশের উন্নতি হবে কোথা থেকে? অবশ্যই দেশের উন্নতি দরকার, বা দেশের উন্নতি হতে হবে থ্রু মিউচুয়াল ডিসকাশন। আমরা কিন্তু আইডিয়া দিয়ে দিতে পারবো, যেটা আমরা বললাম, আমরা যদি পেনিট্রেশন 60% থেকে 150% বাড়াতে পারি, কি পরিমাণ রেভিনিউ আসতে পারে এবং এটা শেয়ার কতটা সরকার পেতে পারে। তখন সরকারের আমাদেরকে জিজ্ঞাসা করা উচিত, ভাই আমরা কিভাবে এই 150% পেনিট্রেশন যেতে পারি, যেটা আমরাই ওনাদেরকে গাইড করতে পারি। কিন্তু এই ডায়লগ হচ্ছে অনেক, কিন্তু আলটিমেট রিয়েলিটিতে সেগুলো রিফ্লেকশন হচ্ছে না। এখন আমি এটাই বলবো যে আসলে এখান থেকে প্রচুর রেভিনিউ কালেক্ট করতে পারে, এটা যদি কিছুটা আমরা কনজিউমার সেন্ট্রিক হই, কিছুটা অপারেটর সেন্ট্রিক হই। আমরা প্রফিট করলে কিন্তু কনজিউমারের বেনিফিট পাওয়া শুরু করবে। আর আপনার যতই সেবার কথা বলা হচ্ছে, আমাদেরকে সেবার মানে কথা বলা হচ্ছে, আমাদের ব্যবসা হচ্ছে সেবা দেওয়া। আমরা অবশ্যই চাবো ম্যাক্সিমাম সেবা দিতে, বাট এখন হচ্ছে না খেয়ে তো সেবা দেওয়া, আমি নিজে না খেয়ে আমি আরেকজনকে খাবার দেবো কিভাবে, এটার একটা লিমিট থাকে। সো আশা করি আমি উত্তরটা দিতে পেরেছি সজল। প্রাইমারি জিনিসটা হচ্ছে আমরা পুরোপুরি বিশ্বাস করি ডিজিটাল বাংলাদেশ নিয়ে। আমাদের যে টপ লেভেলে যে ডিরেকশন দেওয়া হচ্ছে, টপ লেভেল থেকে আমি আবার বলছি, আমাদের প্রাইম মিনিস্টার, অ্যাডভাইজার অ্যান্ড মিনিস্টার, দ্যাট ডিরেকশন ইজ অ্যাবসলিউটলি লাউড অ্যান্ড ক্লিয়ার, বাট আনফর্চুনেটলি আউটকাম হচ্ছে কনফ্লিক্টিং। সো আশা করি ওই কনফ্লিক্টিং জিনিসগুলো যদি সরিয়ে নেওয়া যায়, এই ইন্ডাস্ট্রিটা আবার সঠিক পথে আগানো শুরু করবে। ধন্যবাদ। যদি আপনারা দোষারোপ করেন তাহলে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি অন্যায় হবে। আর আমাদের বর্তমান যে অর্থমন্ত্রী, উনি কিন্তু পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আপনারা ভুলে গেলে চলবে না, ওনার কিন্তু আমাদের চেয়ে জ্ঞান অনেক বেশি গভীর। কোথায় ট্যাক্স পড়লে সরকার রাজস্ব বাড়বে আর জনগণের কষ্ট হবে, এটা উনি উপলব্ধি করে উনি কিন্তু বলেন যে সোনা ডিম পাড়া হাঁসকে বাঁচিয়ে রাখতে হবে এবং পালক এমনভাবে তুলতে হবে যাতে হাঁসের কষ্ট না হয়। এটা হচ্ছে ওনার ফিলোসফি। এখন অনেকগুলা প্রশ্ন এসছে, সিম ট্যাক্স 100 টাকাকে 200 টাকা করা হয়েছে, পেনিট্রেশনের ক্ষেত্রে এটা কোনো ইম্প্যাক্ট করবে কি? আপনি দেখেন, আমার সিমের দরকার 1টা বা 2টা, অনেকের পকেটে 5টাও আছে, 20টা পর্যন্ত বিটিআরসি অ্যালাউ করেছে সিঙ্গেল এনআইডিতে।
তাহলে যার দরকার 2টা বা 5টা সে যদি 20টাও নেয় এবং সেই জন্য কোম্পানিগুলো সাবসিডি দিলে এটা বিজনেস পলিসি হতে পারে, কিন্তু এটা জুডিশিয়াস কিছু না। এতে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো ভোক্তারা, রিয়েল ভোক্তা যারা, তারা খুব বেশি এফেক্টেড হবে না। অনেকে হয়তো ওই এক্সট্রা 2টা 3টা কিনতেন, যে দাম বেড়ে গেছে এখন আর কিনবো না, প্রয়োজন নাই। স্মার্টফোনের ব্যাপারটা কিছুটা ক্লিয়ার হয়েছে। এটা দেশীয় শিল্পোদ্যোক্তা যারা, তারাও তো এনবিআর আসে, তদবির করেন, এবং আপনারা অনেকেই জানেন তারা রাত দিন চেয়ারম্যান সাহেবের রুমে বসে থাকেন। আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত সম্মানী ব্যক্তি এবং সজ্জন ব্যক্তি, সবাইকে উনি অ্যাকোমোডেট করেন। ওনারা হয়তো বলেছেন যে আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি। আর স্মার্টফোন আপনি দেখেন 1,20,000 টাকা বাংলাদেশে কিনার লোকের অভাব নেই, সে আর 10,000 টাকা বেশি দিয়ে কিনবে, তার সেই সামর্থ্য আসছে। আমরা $1,300 থেকে এখন $1,900 ক্রস করে ফেলেছি। আমার পকেটে তো টাকা আছে, আমি সরকারকে কিছু ট্যাক্স দিয়ে ভালো কিনি। আর স্মার্টফোনের সুফলের চেয়ে এখন কিছু কিছু সামাজিক কুফলও তো দেখা যাচ্ছে। অফিসে আমি আমার পিএকে সবসময় দেখি ওই যে ফেসবুক আর ইউটিউবে, তাই না? আবার সাধারণ লোকজনের কাছে যদি টেলি ডেন্সিটি বাড়াতে হয়, তাদেরকে যদি সুযোগ দিতে হয়, আমার কি খুব বেশি স্মার্টফোনের দরকার আছে? এগুলো আমাদের একটু চিন্তা করতে হবে। কর্পোরেট ট্যাক্সের যে প্রশ্নটা এসছে, সেটা দুটো দিক আছে। একটা হচ্ছে টেলিকম সেক্টরে যে কটা কোম্পানি আছে তার মধ্যে একমাত্র গ্রামীণফোন প্রফিট দেয়, এবং সেই প্রফিট সরকারও পায়, জনগণও পায়। তারা যে ডিভিডেন্ড দেয় সেটা পায়। আর মিনিমাম ট্যাক্সটা করা হয়েছে যে টার্নওভারের এগেইনস্টে, যাতে আমরা টার্নওভার বাড়ছে। আমি যতটুকু জানি মাস 2 আগে আমাদের চেয়ারম্যান মহোদয় অলরেডি একটা কমিটি করেছে যে এই টেলিকম সেক্টরে যারা অপারেটর আসছে তাদের মধ্যে শুধু গ্রামীণ ফোনে ট্যাক্স দিচ্ছে, অন্যরা কেন ট্যাক্স দিতে পারছে না বা তারা প্রফিটে আসছে না কেন, এটা ইনভেস্টিগেট করে ওনাকে একটা রিপোর্ট দেওয়ার জন্য। এবং সেখানে এনবিআরের কর্মকর্তা ছাড়াও বোধহয় বাইরের 2-1 বিশেষজ্ঞ আছেন, তারা একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দিলে হয়তো জিনিসটা আরো স্বচ্ছ হবে। আর এর বাইরে আর যেটা আছে, ধরেন ট্যাক্স অন রিটেইন আর্নিং, এটা ফিলোসফিটা হয়তো এটা ছিল যে পুঁজি বাজারে যে সমস্ত বিনিয়োগকারী বিনিয়োগ করছে, তারা বিনিয়োগের বিপরীতে কিছুই পাচ্ছেন না, বা যা পাচ্ছেন সেটা আরো বেশি পাওয়া উচিত। এই চিন্তা ভাবনা থেকে এটা করা হয়েছে। তবে সর্বশেষ অগ্রগতি আমি যতটুকু জানি, এনবিআর ইজ সিরিয়াসলি কনসার্ন এই বিষয়টা নিয়ে, যেটা চূড়ান্ত তো কিছুই হয়নি। আজকে এই যে এটা আপনাদেরকে আবার ধন্যবাদ দিতে হয় যে একটা সময় উপযোগী আলোচনা আপনারা করেছেন। এইখানকার সাহেব যেটা বললেন যে এটা অর্থ বিভাগকে একটা যদি রেগুলেটররা যদি একটা নোট লেখে এবং সেটা যদি এনবিআরকেও কপি দেওয়া হয়, এনবিআর অবশ্যই বিবেচনা করবে, কারণ দে আর টু বিজি। আমি দেখি নেই গতবার বাজেট প্রণয়নের পরে যারা পলিসি মেম্বার তাদেরকে এত ব্যস্ত হতে, মানে এখন ওনারা রাত 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করেছে। এর মধ্যে আমাদের একটা বড় ইভেন্ট, এই যে স্বর্ণ মেলা আমাদেরকে কাভার করতে হয়েছে। এই সময় আমি মেম্বার, আমার তো বাজেট করতে হবে না, আবার এখন দায়িত্ব পড়েছে নতুন ট্যাক্স পেয়ার হান্ড করতে হবে। সেটা অলরেডি আমরা শুরু করেছি, আরো হঠাৎ। কিন্তু যাকে এই টাকাটা আদায় করতে হচ্ছে, আমি গত 3 দিন ঢাকার বাইরে ছিলাম। এই যে স্বর্ণ মেলা, স্বর্ণ ব্যবসায়ীদেরকে একটা সুযোগ দিয়েছে সরকার, বিশেষ সুযোগ, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের কর্মকর্তা কর্মচারীরা রাত দিন বলতে গেলে কাজ করেছে। সরকার একটা পলিসি দিয়েছে, এবং এটা এমন এক সময় আছে, একদম জুন মাসের সেকেন্ডে আছে মেলা করার জন্য নির্দেশ দিয়েছে, এবং সেটা আমাদের অফিসাররা করেছে। হ্যাঁ, আমরা মোটামুটি 250 কোটি টাকা অলরেডি পেয়েছি, আরো
3-4 দিনে আমাদের হয়তো 400 কোটি টাকা আদায় হবে। এখন যে কথাটা নুরুল কবির ভাই বলেছেন, আমরা কিন্তু হাঁস মেরে ফেলতে চাই না। হাঁসকে আরো স্টেরয়েড খাওয়াইয়া পোরামিন দিয়ে দরকার হলে আমরা বাঁচিয়ে রাখবো, যাতে হাঁস বেঁচে থাকে এবং আমাদেরকে ভালো সোনার ডিম দেয়। না, যেভাবে হোক আমরা এই আপনার হাঁস বাঁচিয়ে রাখবো এবং হাঁসের যা প্রয়োজন সেটা অবশ্যই সরকার যোগান দিবে। সরকারের উপরে এত বেশি হতাশ হইেন না। আমাদের এই বাংলাদেশের যে মন্ত্রিসভা, সেখানে আপনি দেখেন 11 জনের উপরে আছেন মাননীয় মন্ত্রী, যারা সরাসরি ব্যবসার সাথে জড়িত। এই বিল তো ওনাদের হাত দিয়েই পার্লামেন্টে প্লেস হয়েছে, ওনারা কি বুঝছেন না? হয়তো আমি আমার ভয়েসটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বা অর্থমন্ত্রীর সামনে সরাসরি প্লেস করতে পারি না। ডকুমেন্টে লেখার জন্য লেখা হয়েছে না আগামী 5 বছরের 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকার সেটাকে অ্যাচিভ করতে চায়। তৃতীয়ত হচ্ছে টেলিকম পলিসিতে আপনারা দেখেন স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনা আছে এবং পরিষ্কার বলা হয়েছে কোন সময় কিভাবে আমরা সে জায়গায় অ্যাচিভ করব। অ্যাফোর্ডেবিলিটি দেওয়ার কথা বলা হয়েছে গ্রাহকদেরকে, বলা হয়েছে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেবে ঘরে ঘরে, বলা হয়েছে মোবাইল কানেক্টিভিটি 100% পৌঁছানোর কথা। এই যদি পরিকল্পনার জায়গায় থাকে, আর জাতীয় রাজস্ব বোর্ড বলে যে একটা আমাদের সংস্থা আছেন, ওনারা বলছেন যে স্বর্ণের ডিম পাড়া হাঁসটাকে আগে ভালো করে ধরো, ওটা থেকে আমার সব রাজস্ব লাগবে। এই যদি সিচুয়েশন হয়, আমি বলবো এটা দুঃখজনক। এই বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে এটা রিভিউ হওয়া উচিত। একটা করে বলি আমি, বলেছে ইন্ডিয়া ইজ সিরিয়াসলি কনসার্ন অ্যাবাউট দিস থিংস। অর্থাৎ আপনারা যে আজকে এই সভাটা করেছেন, আপনাদের যে কনসার্নগুলো আছে সেগুলো নিয়ে আসলে এনবিআর ভাবছে। আমি এখানে আসার আগে গতকাল যখন আমার বন্ধুরা আপনারা যখন কালিজ করতে চাই, সরকারের উচ্চতর পর্যায়ে যদি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যদি আমরা প্রেস করতে হয়, আমাদের আসলে একটা অফিসিয়াল ডকুমেন্ট লাগে। অফিসিয়াল ডকুমেন্ট ছাড়া আমরা এটাকে প্রেস করতে পারি না। আপনারা আজকে যে গোল টেবিলের রাউন্ড টেবিলের আয়োজন করেছেন, আপনারা যে ইস্যুগুলো রেজ করেছেন, এটা কাগজে যদি আমার কাছে পৌঁছে, আমাদের কাছে পৌঁছে মন্ত্রণালয়, তাহলে আমাদের জন্য খুব সহজ হয় এটাকে উপস্থাপন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে। ইতিমধ্যে আমার বাঁ পাশে বসা যিনি আছেন, উনি দায়িত্বটা পালন করে ফেলেছেন, আমি ওনাকে দেখিয়েছি। আমি আজকে সাথে করে নিয়ে এসেছি এনবিআর রবি থেকে গতকাল একটা চিঠি, 23শে জুন একটা চিঠি তৈরি করে আপনাদের যে কনসার্নগুলো আছে এগুলো নিয়ে একটা চিঠি মন্ত্রণালয়ে প্রেরণ করেছে এবং ওখানে এই বিষয়গুলো এখানে যে আজকে আলাপচারিতা হলো এগুলোকে উল্লেখ করে আমাদের কাছে দাবি আকারে পেশ করা হয়েছে এবং এটা আমরা ইতিমধ্যে এটার উপর আমরা কার্যক্রম শুরু করেছি। যেহেতু এখানে আসার আগে আমাকে আসতেই হবে, আমাকে কিছু বলতে হবে, আমি খুব কনসার্ন ছিলাম না যেখানে কী নিয়ে আলাপ হবে, তারপরেও যেহেতু উপলব্ধি করতে পেরেছি যে এটা বাজেট নিয়ে আলোচনা এবং যতটুকু আমাকে আমার সচিব সাহেব বলেছেন, আমি এখানে আসার আগে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে এসেছি যে স্যার আমাদের কতটুকু করার আছে। কারণ এখানে খুব ছোট 4টা বিষয়, আসলে এখানে খুব যে অনেকগুলো বিষয় এসছে তা না। এখানে স্মার্টফোনের যে করা হয়েছে এটা অনেক বেশি করা হয়েছে। অপারেটরদের যে রাজস্বের উপর ধার্যকৃত কর যেটা ধার্য করা হয়েছে সেটাও 0.75 থেকে 2 করা হয়েছে। আর সিমের উপর যে করটা 100 থেকে 200 করা হয়েছে। বেসিক্যালি এই তিনটাই আপনাদের কনসার্ন। এই তিনটার কারণে যে ইম্প্যাক্ট করেছে এটা নিয়ে আপনারা আলাপ করলেন। আপনাদের সাথে আমি একমত পোষণ করি, কোনোভাবেই দ্বিমত পোষণ করি না। সজল সাহেব যেটা বললেন, আমি এখানে আসলে খুব কমফোর্ট ফিল করি, কারণ আমার কেন যেন মনে হয় যে আমি এই বলে আমাদের পরিচিতি হোক, আমি তোমাদেরই লোক। আমি সরকারি চাকরি খালি কেবল করিয়ে গেলাম, কিন্তু আমি আসলে বাস্তবতায় যে নুরুল কবির সাহেব আছেন, আমার আচরণ বা আমি কাজের যে ধরন প্যাটার্ন, আমি আসলে কর্পোরেট স্টাইল পছন্দ করি। আমি সরকারের আমলাতান্ত্রিক যে আবহ আছে বা যে পদ্ধতি আছে আমি সেটা পছন্দ করি না, বা ওটার ভিতরে আমি কখনো ঢুকতে পারি নাই বলে হয়তো বা আমি আমাকে একটা পর্যায়ে স্থির করে রেখেছি, বা উপরে ওঠার পথটা হয়তো আমার জন্য খুব সুগম হয় নাই, এটাও হতে পারে।
আমি একটু শুধরিয়ে দিই, আমি বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব 2 বছর পালন করেছি, প্রথম ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব হিসেবে। এখন আমি ওখান থেকে সরে এসেছি আমার শারীরিক অসুস্থতার কারণে। অনেক বেশি কাজ করে ফেলেছিলাম অল্প সময়ে, এটা আমার জন্য একটা বড় দোষ ছিল এবং যেটা শরীরের উপর দিয়ে গেছে। তো আমি এখন পরিচালক হিসেবে আছি, ওই কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। টেলিটকেরও পরিচালক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আইসিটি মন্ত্রণালয়ে থাকতে আপনি একটা অসম্ভব ভালো কাজ করেছেন 3 বছর ধরে। হ্যাঁ, আমি ওইটাও, আমার হাতে 18,000 কানেক্টিভিটি। এখন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যেই